গত এই সবাই ইয়ে করো, আনমিউট করে দাও সবাইকে, আর আমাকে মিউট করো, আর আমাকে আনমিউট করো, আর সবাইকে মিউট করো, সবাইকে mute করো। হ্যাঁ, আচ্ছা, আমরা গত ক্লাসে জাস্ট এই জায়গাটা দিয়ে শেষ করেছিলাম যে আমরা এই তিনটা মোশন যদি পাইতে চাই একটা রোবটের, একটাকে বলা হয় বেজ মোশন, আরেকটা হলো ইলেভেশন, আরেকটা হলো রিচ মোশন। তোমাদের কিন্তু ভালো করে বুঝতে হবে যে তিনটা মোশন কেন দরকার রোবটের জন্য। প্রথম হলো নামটা থেকে বোঝা যাচ্ছে, রিচ মোশন হলো যে তুমি যদি একটা বস্তুকে হ্যান্ডেল করার জন্য ওই বস্তুর লেভেলে চলে যাও, তাহলে শুধুমাত্র তোমার রিচ করা লাগবে, মানে ওই জায়গা পর্যন্ত যাওয়া লাগবে। এটা যেটা আমরা হাত দিয়ে করি, হাত দিয়ে একটা বস্তু ধরার জন্য হাতটাকে এক্সটেন্ড করি। সিমিলারলি রোবটও কিন্তু এই রিচ মোশনটা দরকার হয় টু রিচ এট দা অবজেক্ট। এবার হলো ইলেভেশনটা কেন দরকার? এই কথা বলো না, রুল নাম্বার 20 রেকর্ড করছো? জি স্যার, রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা, আর ইলেভেশন মোশনটা কেন দরকার? এলিভেশন মোশনটা হলো যে আমি একটা 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 অবজেক্টকে হ্যান্ডেল করতে যাচ্ছি, কিন্তু আমার লেভেলে নাই, সেটা অনেক একটু উচ্চতায় আছে বা একটু নিচে আছে, মনে করো গ্রাউন্ড লেভেল আছে, তো আমাকে বসতে হবে। আমার উপরে আছে, তাহলে একটা কিছু ইলেভেশন করতে হবে। তো এই যে হাইট লেভেলটা মেনটেন করার জন্য আমাদের ইলেভেশন দরকার। আরেকটা হলো আমার ইলেভেশন আছে, রিচও আছে, কিন্তু আমি আছি পূর্ব দিকে, কিন্তু বস্তু আছে পশ্চিম দিকে। এই যে অ্যাঙ্গুলার অ্যাঙ্গুলার পজিশনটা ঠিক নাই, এটার জন্য আমাদের বেজ মোশন দরকার, অর্থাৎ আমাকে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট দিয়ে বস্তুটার ডিরেকশনে যেতে হবে। তাহলে এই মোশনগুলো পাওয়ার জন্য আমরা গত ক্লাসে অনেক আলোচনা করেছি, এবং চারটা, বিশেষ করে চারটার কথা আমি আলোচনা আবারও একটু করি, কারণ অনেকে থাকো নাই মনে হয়। কার্টেসিয়ান, সিলিন্ড্রিক্যাল, স্ফেরিক্যাল, আর্টিকুলেটেড। তোমরা জানো যে কার্টেসিয়ানের তিনোটা জয়েন্টই কি প্রিজমেটিক বা লিনিয়ার, তাই না? তাহলে সেটা এখানে প্রত্যেকটাতে কি হবে, আমি এখানে যেটা আছে সেটাই বুঝাই, যে তোমার এইখানে দেখো একটা প্লাস পি, প্লাস পি মানে হলো যে আমি বেজ মোশনের জন্য একটা প্রিজমেটিক জয়েন্ট ইউজ করব, একটা লিনিয়ার জয়েন্ট। আবার এখানে আছে ইলেভেশনের জন্য আমরা প্লাস পি ইউজ করব, যেটা তোমাদের ছবিতে গতকাল দেখাইছিলাম, এবং রিচ মোশনের জন্য প্লাস পি ইউজ করব। এবার সিলিন্ড্রিক্যালে কি হবে, শুধু বেজ মোশনটা পাওয়ার জন্য রোটেশন দিব, বাকিগুলো একই রকম থাকবে। খেয়াল করে দেখো, প্লাস পি যেটা ছিল সেটা পরের বার আমরা পাস এখানে ইয়া করেছি, প্লাস শুধু পি লিখেছি, এইটা এখানে এসে পি লিখেছি, এই যে দেখো পি পি পি। তো সব পি পি, এটা শেষ। এখন শুধুমাত্র এই দুইটা জয়েন্ট একই থাকলো, শুধুমাত্র এইখানে এসে কি হবে, এখানে এসে প্লাস পি যেটা আছিল সেটাকে ফালাই দিব, অর্থাৎ মাইনাস পি, মানে এটা রাখবো না, প্রিজমেটিক জয়েন্ট রাখবো না। কি করব, একটা প্লাস আর করব, প্লাস আর করব, এখানে একটা প্লাস আর, সো প্লাস আর। সিমিলারলি স্ফেরিক্যালে যখন যাব, খেয়াল করে দেখো, এই আটটা আগের আটটা, আগের যে আটটা ছিল এই আটটা এখানে আছে, হ্যাঁ, এখানে যে আটটা আছে এটা এখানে রাখবো। আচ্ছা, আবার এখানে যে পি আছে সেটা পি এখানে থাকবে, শুধুমাত্র চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমরা ইলেভেশনটাও কি চাচ্ছি, রোটেশন দিয়ে করতে চাচ্ছি। ফলে এখানে দেখবা যে এইখানে এসে আমরা কি করলাম, মাইনাস পি প্লাস আর, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল। এবার আর্টিকুলেটেড এসে কি হবে, সবই রোটেশন হয়ে যাবে। তার মানে খেয়াল করে দেখো, এটা যা আছে তা, এখানে যে আট জয়েন্টটা লাগাইলাম সেই আটটা এখানে থাকবে, শুধুমাত্র এইখানের পিটা মাইনাস পি হয়ে যাবে, মানে ফালাই দিলাম, প্লাস আর, মানে কি আরেকটা রোটেশন জয়েন্ট লাগাইলাম। এই হলো আমাদের এখানকার সিচুয়েশন। দেন
এরপরে যেটা বলতে চাচ্ছি যে নেক্সট যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা রোবটকে যদি আমরা ক্লাসিফাই করি, রোবটের ক্লাসিফিকেশন যদি করতে চাই তাহলে আমরা কয়েকভাবে করতে পারি। আমরা অলরেডি করেছি প্রথম দিকে, আবার একটু পাওয়ারের দিক দিয়ে যদি অ্যাকচুয়েশন সিস্টেমটা কিরকম সেটার উপর যদি রোবটকে ক্লাসিফাই করি, তোমরা খেয়াল করে দেখবে ফ্লুইড পাওয়ার ড্রিভেন একটা আছে আর একটা ইলেকট্রিক পাওয়ার ড্রিভেন, যেটা আমাদের ছাত্রছাত্রীরা সবসময় করে থাকে, ইলেকট্রিক পাওয়ার ড্রিভেন রোবট। দেন আরেকটা আছে ফ্লুইড পাওয়ার ড্রিভেন, সেটা ইন্ডাস্ট্রিয়াল ইউজে খুব প্রচুর ব্যবহৃত হয়, হাইড্রোলিক এবং নিউমেটিক টাইপ। অর্থাৎ এখানে পাওয়ারের সোর্সটা থাকবে নিউমেটিক পাওয়ার। এখানে সরি এখানে এখানে এই তোমার যে জিনিসটা বলতে চাচ্ছি যে এখানে হাইড্রোলিক, এখানে নিউমেটিক পাওয়ার। ঠিক আছে, এখন জানো আর কি, এই রোবট ক্লাসিফিকেশন বাই কন্ট্রোল মেথড আবার আছে, যে মোশন কন্ট্রোল স্ট্র্যাটেজি। মোশনটা কি মেথডে হয় তোমরা জানো, এটা অলরেডি ওপেন লুপ আর ক্লোজ লুপ কন্ট্রোল নাম শুনেছ। তো অনেকে ক্লোজ লুপে সার্ভো কন্ট্রোল আর একটা নন সার্ভো বলে। তো এটা আরো ডিটেইলস তোমাদের 4 তে থাকবে মেকাট্রনিক্স কোর্সে, ক্লোজ লুপ এবং ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম কি। তো সার্ভো কন্ট্রোল এবং নন সার্ভো কন্ট্রোলের মূল যে জিনিসটা হলো যে মোশন কন্ট্রোল স্ট্র্যাটেজির মধ্যে একটাতে ফিডব্যাক সিস্টেম থাকবে, একটা ফিডব্যাক সিস্টেম থাকবে না। অর্থাৎ আমি কন্ট্রোলের জন্য কমান্ড করলাম, অ্যাকচুয়েটেড করলাম, কিন্তু সেই পরিমাণ গেল কিনা সেটা আমি যে মেজার করবো না, ধরে নিলাম যে হয়ে গেছে। এটা অবশ্য কোনো কোনো ক্ষেত্রে এটা সম্ভব, যে আমি বিশ্বাস করতে হবে, যেমন সার্ভো কন্ট্রোল মানে সার্ভো মোটর যেগুলো আছে বা পালস উইথ মডুলেটেড করে যেগুলাতে আমি কন্ট্রোল করি, এগুলা পালসের এগেনস্টে কত রোটেশন করবে সেটা মোটরের মধ্যে ডিজাইন করাই আছে, কতটুকুই রোটেট করবে, অর্থাৎ মোশনটা অ্যাকচুয়াল মোশনটাই পাবা আর কি, সেখানে আর মাপামাপির কিছু নাই। তো ওই সমস্ত ক্ষেত্রে আমরা ওপেন লুপ আর ক্লোজ লুপ কন্ট্রোল। ঠিক আছে, এবার আসো যে মোশন পাথ কন্ট্রোল স্ট্র্যাটেজি। এখন এখানে আবার দুই ধরনের, একটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট পাথ কন্ট্রোল, একটা হলো কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল রোবোটিক্স। অর্থাৎ দুই ধরনের, একটা হলো পয়েন্ট টু পয়েন্ট পাথ কন্ট্রোল আর একটা কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল। এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি যে মনে করো যে কি ব্যাপারটা কি, সেটা হলো যে মনে করো তোমার এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায় ওয়েল্ডিং করবো, হ্যাঁ, এই তিনটা স্লটে, এই তিনটা মনে করো জয়েন্টের তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টে জয়েন করবা, ওয়েল্ডিং করবা। তো এখন তুমি যদি ওই মনে করো স্পট ওয়েল্ডার রোবট ইউজ করো, তো স্পট ওয়েল্ডার রোবটে তুমি কিভাবে যাবা, মনে করো তুমি কি এখানে আইসা তারপরে এখানে আসতে হবে, এখানে আসতে হবে, তো মানে এখানে ওয়েল্ডিংটা করা লাগবে। এখন এইখানে রোবটের পারফরমেন্স নির্ভর করবে যে যেই পয়েন্টটা আমার জয়েন করার কথা ছিল সেটা হয়েছে কিনা, সে এখান থেকে এখানে কিভাবে আসলো সেটার বিবেচনার বিষয় আমাদের এখানে নাই। আমাদের মেইন পারফরমেন্স ইভালুয়েশন হবে যে এক্স্যাক্টলি লোকালাইজ হয়েছে কিনা, যেখানে জয়েন করার কথা ছিল এখানে, এখানে, এখানে। এখন সেখানে পয়েন্ট টু পয়েন্টে কিন্তু কোনো অবস্থাতেই প্রশ্ন আসবে না সে এইভাবে আসলো না এইভাবে আসলো। Hello, hello. হ্যালো জিসান,
কি কথা শোনা যাচ্ছে? স্যার এখন হ্যালো? মাঝখানে আচ্ছা, এখন শোনা যাচ্ছে মনে হয়। আচ্ছা, যেটা শোনো, যে পয়েন্ট টু পয়েন্টে আমাকে কেটে দিলে আমার বললো পয়েন্ট টু পয়েন্টে যেটা হবে যে তোমার মেইন হলো যে আমি রিচ এখানে একুরেসি হলো লোকেশন গুলো ঠিক আছে কিনা এই পয়েন্টে যেতে হবে। কিন্তু তুমি যদি কন্টিনিউয়াস পাথ কন্ট্রোলে যাও, হ্যাঁ, তাহলে যেটা তোমার মনে করো তুমি এই এই একটা মনে করো এই একটা তোমার মেটালিক শিট আছে, এই একটা মেটালিক শিট আছে। এই মেটালিক শিটটাকে তোমাকে মনে করো আহ, এইভাবে এইভাবে কেটে ফেলতে হবে, এইভাবে এইভাবে কাটতে হবে, দুই ভাগ করতে হবে। এটা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল মেথডে করলে হবে না, কারণ এক্স্যাক্টলি তোমাকে এই লাইনটা ফলো করে আসতে হবে, জাস্ট এই লাইনটা। এইখানে এই জন্য এটার নাম হয়েছে কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল। এখানে প্রতি মুহূর্তে তার পজিশনটা যেন এদিক সেদিক এদিক সেদিক এদিক সেদিক মানে কোনো মুভমেন্টে কোনো ভুল না হয়। কারণ এটা ভুল করলে, এই পাথ কন্ট্রোলে ভুল করলে তোমার এই যে প্রোডাক্টটা হওয়ার কথা ছিল রেক্টাঙ্গুলার একটা অ্যাকুরেট সাইজের, এটা রং হবে, এটা রং হবে, তাই না? এই প্রোডাক্টগুলো ভুল হয়ে যাবে। তো কন্টিনিউয়াস পাথ কন্ট্রোলে মেইন হলো যে প্রতি মুহূর্তে যখন মোশনটা হবে, দ্যাট শুড বি এ ফিডব্যাক, যাতে করে একুরেটলি মোশনটা হচ্ছে কিনা এটা মেজার করা যায়। হ্যাঁ, এটা হলো ইম্পর্টেন্ট সবচেয়ে। এখন পয়েন্ট টু পয়েন্ট মেথডের ফেনোমেননটা হলো যে তাহলে তার কি কোন মেথডে সে তাহলে চলবে, এটা কিছু মেকানিজম আছে। নর্মালি দুইটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট পসিবল টাইমে যেতে হবে। আমি কিন্তু পসিবল ডিস্টেন্স বলি নাই। পয়েন্ট টু পয়েন্টের মধ্যে যে মেইন মেকানিজমটা সেটা হলো শর্টেস্ট পসিবল টাইমে রিচ করতে হবে। হ্যাঁ, এটা হলো মেইন জিনিস, অর্থাৎ মিনিমাম টাইমে একটা লোকালাইজ পয়েন্ট থেকে আরেকটা লোকালাইজ পয়েন্টে যেতে হবে। এখন অনেকে প্রশ্ন করতে পারছে আমি তো সোজাসুজি গেলেই হয়, একটা পয়েন্ট থেকে সোজা পয়েন্টে চলে গেলাম। এটা কিন্তু সবসময় ঠিক না। এমন হইতে পারে সোজা পথের মধ্যে অবস্টাকল আছে, জিওমেট্রিক স্ট্রাকচার কিছু জড়িত আছে, ওইখান দিয়ে যাওয়া যাবে না। সেক্ষেত্রে আবার তাকে রিক্যালকুলেট করতে হবে যে কোন দিকে যাব। তো পয়েন্ট টু পয়েন্ট মেথডের মূল জিনিসটা হলো যে আমি মিনিমাম টাইমে আমি দুইটা পয়েন্টের মধ্যে রিচ করতে পারছি কিনা, এটা হলো ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস পাথ কন্ট্রোলের মূল মেকানিজম হলো একুরেট পাথ ফলো করতে পারছি কিনা, এটা হলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে এই দুইটা যদি ঠিক করতে পারি তাহলে আমার প্রোডাক্টের মধ্যে সব ঠিক থাকবে। দেন প্রোগ্রামিং মেথডের উপর ভিত্তি করে রোবটকে আবার দুই ভাগে ভাগ করা যায়, সেটা আমরা প্রোগ্রামিং এর জায়গায় কথা বলবো। একটাকে বলা হয় অনলাইন প্রোগ্রামিং, আর একটাকে বলা হয় অফলাইন প্রোগ্রামিং। অনলাইন প্রোগ্রামিং এর যেটা হয় যে রোবট হোয়াইল রোবট ইজ ইন ওয়ার্কিং কন্ডিশন, আমি সেই ওয়ার্কিং কন্ডিশন রেখেই রোবটকে প্রোগ্রামিং করব। অর্থাৎ কোন একটা কাজ করতেছে, আমি প্যারালালি রোবটকে আরেকটা কাজের জন্য প্রোগ্রামিং করা শুরু করব, এবং ইভেন রানিং দ্য সেম টাস্ক আমি এটাকে মডিফিকেশন করবো, ইত্যাদি ইত্যাদি করতে থাকবো। তো সেটা হলো অনলাইন প্রোগ্রামিং। অফলাইন প্রোগ্রামিং হলো আগে থেকে শিখাই দিব, কাজে না, মানে অরিজিনাল রোবটটা তো কাজ করবে না, রোবটটাকে আমি শুধু কাজটা করার জন্য লার্নিং করাই দিব। সেটা টিচিং মেথড আছে, বিভিন্ন মেথড আছে, তোমরা হয়তো করে থাকবে। তো সেই জিনিসগুলোর মাধ্যমে আমি রোবটকে লার্নিং করে তারপরে অ্যাকচুয়াল ফিল্ডে নিয়ে তাকে কাজ করাবো। দিস ইজ কল্ড অফলাইন প্রোগ্রামিং। সো প্রোগ্রামিং মেথড উপর ভিত্তি করে রোবটকে দুই ভাগে ভাগ করা যায়, অনলাইন এন্ড অফলাইন প্রোগ্রামিং। এবার মোটামুটি যা এই যে দুইটা তিনটা লেকচারে যা আলোচনা করলাম, হ্যাঁ, তোমরা যদি দেখো তাইলে এই প্রশ্নগুলো আমি একটু মাঝে মাঝে কুইজে বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করতে পারি যে ফ্রম হুইচ ওয়ার্ড দ্য রোবট টার্ম is the term robot is derived, what is the meaning of that word? তো রুল নাম্বার 66 আসো, 66 আসো নাকি? হ্যাঁ, নাই। 70,
70 ও নাই, 80, Yes, sir. 80। তাহলে তোমার প্রথম প্রশ্ন উত্তরটা কি তোমার জানা আছে? রোবটটা কি ওয়ার্ড থেকে ডিরাইভ হয়েছে মনে আছে? প্রথম ক্লাসে বলছি রোবট। রোবোটা থেকে। Robota, sir. Robota. হ্যাঁ, হ্যাঁ sir. রোবটা রোবটা থেকে স্যার। হ্যাঁ ইয়েস। আর রোবটার শব্দের অর্থ কি? লেবার স্যার, লেবার। So, labor, sir. Paid Labor. labor, স্যার তাই না? কর্মজীবী। লেবার, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, ঠিক আছে, ভেরি গুড। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ রোবট এন্ড সিএনসি? এটা রুল নাম্বার 22 আসো। Yes, sir. আরে পারলে পারবা, না পারলে নাই, খালি বলো স্যার আসি, চেষ্টা করো, বাকিটা আমি বলে দিব। Yes, sir. 22 আসো। Yes, sir. আচ্ছা একটু বলবা কি জাস্ট Sir, রোবটটা স্যার মাল্টিপারপাস কাজে স্যার ইউজ করানো হয় স্যার। এক্স্যাক্টলি যেখানে এক্স্যাক্টলি রিপ্রোগ্রাম। এবং স্যার একটা নির্দিষ্ট কাজে কাজ করানো হয়। অর্থাৎ রোবটের ফ্লেক্সিবল প্রোগ্রামিং অলসো, হ্যাঁ, রিপ্রোগ্রামেবল, ঠিক আছে। জি স্যার। সিএনসি হলো ফিক্সড প্রোগ্রাম, মানে কিছু ফিক্সড প্রোগ্রামিং সবকিছুই। ভেরি গুড। এইবার রোল নাম্বার 1 আছো নাকি? 1 ইয়েস স্যার। গুড। না পারলে নাই, খালি আমার সাথে একটু সাহায্য করো। হোয়াট আর দ্য 4 Ds অফ দ্য রোবট টাস্ক? ওই যে মানে একটা রোবটকে আমি আসলে কোন কাজে ব্যবহার করব সেটা একটু সিদ্ধান্ত নেওয়ার আগে কাজটা কি টাইপের সেটা একটা সিদ্ধান্ত নেওয়া। 4D মনে আছে? 4D কি কি? ডাল, ডার্টি, ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট। ফ্যান্টাস্টিক। ডাল, ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট। যদি একটা কাজ হয় তাহলে আমাকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে whether I should select for a robot for that purpose. Go, very good. Then mention 3 application of industrial robot. এটা 3 কেন? 30টা বলে তোমরা পারবা, আমি জানি। হ্যাঁ, তো সো এটা নিয়ে এত টেনশন নাই। What is the 4th law of robotics? রুল নাম্বার 129 আছো নাকি? জি, স্যার। মনে আছে পোর্টলোটা? বাংলায় বললেও হবে যে স্যার এটা মানে ছিল এরকম। পোর্টলোটা স্যার, ছিল যে, বলো। স্যার ওই যে মানে রোবট রোবট নিয়ে কাজ করতে চাচ্ছিল না, মনে আছে কিনা? রোবট নিয়ে মানুষজন রিসার্চ করতে চাচ্ছিল না, কারণ ভয় ছিল যে রোবট বুঝি মানুষের জব সব শেষ করে ফেলাইবো, তাই না? হিউম্যান বিং জবস। A robot may take human being job but should not make him মেক হিম Jobless. জবলেস। জবলেস, এক্স্যাক্টলি, তাকে যেন জবলেস বানানো না হয়। তো সো এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। দেন হোয়াট ইজ ডেড জোন? এটা হয়তোবা একটু করে বলছি কিনা মনে নাই। ওই যে তুমি কার্টেসিয়ান রোবট, স্ফেরিক্যাল রোবট সবকিছুর উপর পড়াইলাম। তো এই যে একটা রোবটের মনে করো কার্টেসিয়ান যদি ধরি, তার এক অক্ষ বরাবর মিনিমাম ম্যাক্সিমাম একটা ডিস্টেন্স বরাবর সে মুভ করে। দেন আচ্ছা, আমার ভিডিও অফ না অন? স্যার অন। অন আছে। স্যার অন আছে। অন আছে, হ্যাঁ এখন খেয়াল করলাম, হ্যাঁ অসুবিধা নেই। এই যে এক অক্ষ বরাবর মনে করো এই যেরকম আসা যাওয়া করে, তার একটা মিনিমাম ম্যাক্সিমাম থাকে। ও অক্ষ বরাবর মিনিমাম ম্যাক্সিমাম, জেড অক্ষ বরাবর। তাহলে খেয়াল করে দেখো এটার মধ্যে একটা 3D স্পেস ডেভেলপ হয়েছে, যেটা দেখতে আয়তাকার ঘনবস্তুর স্পেসের মতন আর কি। এখন রোবটটা কিন্তু এর ভিতরেই আসা যাওয়া করতেছে স্ট্রাকচার নিয়ে, কিন্তু এটাই তার ওয়ার্কিং ভলিউম, এর ভিতরে সে কাজগুলা করবে, এর বাইরে সে পারবে না। মনে করো এক অক্ষ বরাবর যত যাওয়ার কথা, পরের কোনো কাজ সে পারবে না। ও এক অক্ষ বরাবর যত হাইট নেওয়ার কথা, এই হাইটের পরে সে পারবে না, তাই না? তাহলে ওই যে ম্যাক্সিমাম যে দূর পর্যন্ত তার এরিয়া, সেটাকে আমরা বলি ওয়ার্ক এনভেলপ, মানে ওইটাই তার এনভেলপ, কাজ করার এনভেলপ। কিন্তু ওই ওয়ার্ক এনভেলপের মধ্যে কিছু কিছু অংশ থাকে যে তার কাজ করার ক্ষমতা থাকবে না, তার অবিলিটি নাই, কারণ তার জিওমেট্রিক স্ট্রাকচার সাপোর্ট করে না। যেমন আমরা যদি হিউম্যান বিং মনে করো, আমরা যদি 360 ডিগ্রি ঘুরি, হাত এদিক সেদিক নেই, আমরা একটা ওয়ার্ক ভলিউম পাবো। কিন্তু তুমি দেখবা তোমার পিঠেরই একটা জায়গা তুমি ধরতে পারতেছো না তোমার 2 হাত দিয়ে, ওই জায়গাটা হলো ডেড জোন। মানে কি, ওই জায়গাটার মধ্যে তোমার হাত দিয়ে তোমার কাজ করার ক্ষমতা এবিলিটি নাই, তোমার পিঠের কোনো এক জায়গায় তুমি রিচ করতে পারবে না, খেয়াল করে দেখো হাত দিয়ে। তো এরকম
রোবটের ক্ষেত্রে দেখা গেছে তার স্ট্রাকচারাল লিমিটেশনের কারণে সে ওয়ার্ক এনভেলপের ভিতরে কোথাও কোথাও রিচ করতে পারে না, সেখানে তার কাজ করার এবিলিটি নাই, সেই জায়গাগুলোকে বলা হয় ডেড জোন। Dead zone are those area in the work envelope where a robot cannot reach to perform task due to its geometrical limitation. So, what are the types of robot configuration? A robot configuration type গুলা কি কি? So it's Cartesian, cylindrical, spherical, articulated. হ্যাঁ, আর স্পেশাল হলো একটা স্কারা আছে যেটার সাথে স্ফেরিক্যালের একটা মিল আছে, মিল বা অমিল দুইটাই আছে। হ্যাঁ, ঠিক আছে তো, গুড। এবার হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন স্ফেরিক্যাল এন্ড স্কারা, তুমি বলো, আমার মনে হয় পারবা। স্যার স্ফেরিক্যাল এ স্যার দুইটা রেভোলুট জয়েন্ট আর একটা প্রিজমেটিক জয়েন্ট ইউজ করে, কিন্তু স্কারাতে স্যার তিনটাই রেভোলুট জয়েন্ট ইউজ করা হয়। না 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 না, দুইটা এটা তো revolute সেম, একটা- এটা তো সেম এটা রোটারি, তো same, দুইটা একটাই রোটারি একটা পার্থক্য, প্যারালাল। সেটা হলো স্কেলারে সবগুলো প্যারালাল অ্যাক্সিস আর স্ফেরিক্যালে হচ্ছে পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এক্স্যাক্টলি, স্কারাতে হলো প্যারালাল অ্যাক্সিস, তিনটা প্যারালাল। জি স্যার। হ্যাঁ, স্কারাতে তিনটাই প্যারালাল, স্ফেরিক্যালে Spherical সবগুলো হলো পারপেন্ডিকুলার থাকবে একটা একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার। Perpendicular থাকবে। এই হলো স্ফেরিক্যালের পার্থক্যটা, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এই প্রশ্নগুলো একটু তোমাদের বুঝাই দিলাম, হয়তোবা কোনো এক সময় কোনো কোনো জায়গায় এই সমস্ত প্রশ্নের সাথে দেখা হইতেও পারে। এবার হলো রোবট ড্রাইভস। তো ওই যে কিছুক্ষণ আগে অ্যাকচুয়েশন সিস্টেম নিয়ে রোবটকে যে ক্লাসিফিকেশন করলাম সেটা নিয়ে এখন আলোচনা করছি। রোবট ড্রাইভস যদি আমরা আলো দেখতে চাই যে হোয়াট আর দ্য রোবট ড্রাইভস, ড্রাইভসটা হলো একটা রোবটের, আসলে আমরা মানুষের যেমন হৃৎপিণ্ড যতদিন চলে ততদিন মানুষের মুভমেন্ট থাকবে, সিমিলারলি রোবটের কিন্তু ওই পাওয়ার সোর্স বা পাওয়ার ড্রিভেন যে কম্পোনেন্টটা, এইটাই হলো রোবটের মেইন জিনিস, মানে হার্ট আর কি। সো এই 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 জন্য এটাকে হার্ট বলার কারণটা হলো উইদাউট ইট রোবট ক্যানট ডু এনি ওয়ার্ক আর কি, কোনো ধরনের কাজ সে করতে পারে না। এখন এই রোবটের ড্রাইভ গুলাকে তিন ভাগে, হাইড্রোলিক, নিউমেটিক এবং ইলেকট্রিক্যাল। হ্যাঁ, এটা এখানে আর তেমন কোনো কথা নাই। এখন তুমি রোবটের ড্রাইভ, তুমি কি হাইড্রোলিক সিলেকশন করবা, নাকি নিউমেটিক সিলেকশন করবা, নাকি ইলেকট্রোমেকানিক্যাল সিলেক্ট করবা? এটা আসলে কতগুলি বিষয়ের উপর নির্ভর করে যে আমি আসলে রোবটটা কি কাজে ব্যবহার করতেছি, আমার আসলে রোবট দিয়ে কি কি কাজগুলা মানে কি কোন কোন এনভায়রনমেন্টে করব, আমি কি পরিমাণ লোড ক্যারি করব বা হ্যান্ডেলিং করব, এই সমস্ত বিষয়গুলা এখানে জড়িত থাকবে। তো যেমন স্পিড অফ অপারেশন, আমি কোন স্পিডে কত স্পিডে কাজটা করাইতে চাই, এইটা যদি মনে করো হাই স্পিড নিতে চাই তাহলে কিন্তু আমাকে নিউমেটিক নিতে হবে, ঠাস ঠাস কাজ করে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, তো স্পিড অফ অপারেশন এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটাকে খুব বেশি চাও কিনা, সেক্ষেত্রে তোমাকে নিউমেটিকে চলে যেতে হবে। রিলায়েবিলিটি অ্যান্ড এফিসিয়েন্সি, তোমার রোবটের কি পরিমাণ রিলায়েবিলিটি চাও, তার পারফরমেন্স চাও, এফিসিয়েন্সি কত চাও, সেটার উপরে। সার্ভিস লাইফ, রোবটের সার্ভিস লাইফ কত, হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো আসবে। সেন্সিটিভিটি টু এনভায়রনমেন্ট, তোমার এনভায়রনমেন্টটা আসলে কি ধরনের, হ্যাঁ, যে সেখানে আদৌ কি ইউজ করতে পারো। যেমন আমি একটু বলি, যে একটু উদাহরণ দিই, যে মনে করো নাসাতে যে রোবোটিক কম্পিটিশন গুলো হয়, মনে করো লুনার কম্পিটিশন যেগুলো হয়, ওখানে শর্তই দেওয়া হয় তোমার রোবটটা এমন সিস্টেম ইউজ করবা যাতে চাঁদের পৃষ্ঠ কাজ করতে পারে বা মঙ্গল গ্রহে কাজ করতে পারে, এরকম। তো চাঁদের পৃষ্ঠে যদি কাজ করতে চায়, হ্যাঁ, তাহলে নিউমেটিক সিস্টেম চলবে কিনা, যে কোনো একজনে বলো তো, বলো। না স্যার। রুল নাম্বার 20 আসো, নাই মনে হয় 22 আসো, 22 জি স্যার, আসছে স্যার। ইয়েস স্যার। আসো। আচ্ছা, Yes, 22 sir. বলো, আমি একটা চাঁদের পৃষ্ঠে কাজ করাবো, সেখানে নিউমেটিক সিস্টেম চলবে কিনা? স্যার স্যার মনে হয় তো না স্যার। স্যার আমি কারণটা কি? স্যার ক্লাসে স্যার
স্যার এক্সাক্ট রিজন স্যার বলতে পারবো না স্যার। চলার কথা না স্যার, চালাইতে কষ্ট হবে স্যার একটু। বাতাস চাঁদের বায়ুমণ্ডল আছে না স্যার, কি একটু ঘনত্ব কমে যাবে না, কিন্তু চালাইতে কষ্ট হওয়ার কথা। Gravity। তাদের বাতাস কি আছে না নাই, বা থাকলে কিরকম অবস্থায় আছে? নাই স্যার, খুব কম অবস্থা। নাই। কম স্যার, অন্য গ্যাস তো আছে স্যার। হ্যাঁ, অক্সিজেন না থাকলেও তো স্যার অন্যান্য গ্যাস আছে। বায়ুমণ্ডল হালকা হইলে স্যার চাঁদে বায়ুমণ্ডল ঘনত্ব নাই। কম থাকবে। আচ্ছা, তো ওই সমস্ত বিষয়গুলো, এই যে একটা প্রশ্ন তোমাকে থ্রো করে দিলাম, তাহলে কিন্তু দেখো যে তুমি কিন্তু চিন্তা করতেছো এখন যে আসলে চাঁদে আসলে তাহলে কি আছে কি নাই, কি অবস্থা, ইত্যাদি ইত্যাদি। সিমিলারলি তোমাকে কিন্তু চিন্তা করতে হবে যে আমি আসলে রোবটটা কোথায় পাঠাবো, সাগরের তলে, নাকি কোনো গ্রহে, নাকি পৃথিবীর কোনো পৃষ্ঠে, ইন্ডাস্ট্রির কোন জায়গায়, সমস্ত বিষয়াদি, ওষুধ কোম্পানিতে, নাকি RSRM BSRM যে রডে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাকে চিন্তা করতে হবে যে আমি আসলে কোথায়। সেন্সিটিভিটি এনভায়রনমেন্ট, অর্থাৎ তোমার পাওয়ার সিস্টেমটা এনভায়রনমেন্টের প্রতি কিরকম সেন্সিবল, হ্যাঁ, এটা পাওয়ার এনভায়রনমেন্টের সাথে সে কি বিহেভিয়ার করবে, এই সমস্ত বিষয়গুলা মাথায় নিয়ে কিন্তু আমাদের রোবট ড্রাইভস গুলো সিলেকশন দিতে হবে। তারপরে মেনটেনেন্স, ইজি অফ মেনটেনেন্স, হ্যাঁ, মানে আমি দেখবা একটু পরে দেখবা আসলে হাইড্রোলিক, নিউমেটিক, তারপরে ইলেকট্রিক পাওয়ারের মেনটেনেন্স লেভেলটা ভিন্ন ভিন্ন, হ্যাঁ, তখন তোমার এগুলা চিন্তায় নিয়ে আসতে হবে আসলে আমি কোন লেভেলটা ইউজ করবো। অ্যাভেইলেবিলিটি, এটা তো ইজি যে আমার অ্যাভেইলেবিলিটি আছে কিনা। ট্রান্সপোর্টেবিলিটি, আমি রোবটটা কি খুব বড় না খুব ছোট না কিরকম অবস্থায় আছে, আমি কি এটা ট্রান্সপোর্ট বা পোর্টেবল রোবট কিনা, সমস্ত বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এক্সপ্লোশন প্রুফ নেচার, অর্থাৎ আমার যে এনভায়রনমেন্টে কাজ করছে সেটাতে এক্সপ্লোসিভ এনভায়রনমেন্ট আছে কিনা। কারণ যদি তুমি মোটর ড্রিভেন করো, তো ইলেকট্রিক মোটরের মাঝে মাঝে যেটা হয়, ওভারলোড করলে টর্ক যখন জেনারেট করতে পারে না তখন হিট হয়ে যায়। হিট হয়ে গেলে এমনও হয় যে সার্কিটের পুরো ধোঁয়া বেরিয়ে যায়। আর ওই আশেপাশে যদি মনে করো এক্সপ্লোসিভ ম্যাটেরিয়াল ডিল করো তুমি ওই উপর দিয়ে, তখন কিন্তু ওইখানেও আগুন ধরে যাবে। সো এই যে এক্সপ্লোশন প্রুফ নেচার, সেটা খুব ইম্পর্টেন্ট। তো সেটা মানে এটা মাথায় নিতে হবে যে আমি এক্সপ্লোসিভ এনভায়রনমেন্টে কাজ করছি কিনা। ক্লিনলিনেস অফ দি এনভায়রনমেন্ট, হ্যাঁ, যেমন হাইড্রোলিক যদি ইউজ করো, হাইড্রোলিকের একটা মূল জিনিস হলো যে বিভিন্ন কারণে হাইড্রোলিক ফ্লুইডটা লিকেজ হয়ে এনভায়রনমেন্টটা স্লিপারি টিপারি হয়ে একেবারে বাজে একটা এনভায়রনমেন্ট হয় বড় বড় রোবটের ক্ষেত্রে। অর্থাৎ এনভায়রনমেন্টটা ক্লিন রাখতেই পারবে না তুমি, কিছু না কিছু এটা ডিস্টার্ব হবেই। তো সেটা একটা ইম্পর্টেন্ট। আর হলো ওভারলোড সেফটি, যে আমি ওভারলোড হয়ে গেলে কোনো কারণে সেক্ষেত্রে ওই পাওয়ার সিস্টেমটা কিরকম সেফটি দিতে পারবে, সেটা ইম্পর্টেন্ট। আমি সেটা সেই ক্ষেত্রে তার বিহেভিয়ারটা কিরকম হবে। সো তোমরা মানে বুঝতে পারছো। তারপরে আমি যাচ্ছি যে হাইড্রোলিক ডাইভ, একজনে বলো তো কয়টা বাজে, ঘড়ি টড়ি তো আমার কাছে নাই। স্যার 11:30। 11টা। আচ্ছা, অসুবিধা নাই, drive 11:31। অসুবিধা নাই, 31 আর 32 একখানি। হাইড্রোলিক ডাইভস, it is an actuator that uses pumps, এটা ভালো করে বুঝো। হাইড্রোলিক ডাইভসে কি কি থাকবে, পাম্পস, বাল্বস গুলো হলো কন্ট্রোল বাল্ব, ডিরেকশনাল বাল্ব যেগুলো থাকে একটা হাইড্রোলিক সিস্টেমে সেগুলা। দেন প্রেসারাইজড লিকুইড টু ক্রিয়েট মেকানিক্যাল মোশন। তাহলে এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, পাম্পটা ইউজ হবে টু ক্রিয়েট প্রেসারাইজড লিকুইড, আর প্রেসারাইজড লিকুইড গুলাকে ফ্লো করার জন্য বিভিন্ন ডিরেকশনে কন্ট্রোল করার জন্য আমাদের লাগবে কিছু ডিরেকশন বাল্ব, কিছু কন্ট্রোল বাল্ব। এই জন্য এটার মূল এলিমেন্ট গুলো বলা হইলো এখানে। এখন তুমি যদি দেখো যে হাইড্রোলিক ডাইভসে কি কি সুবিধাগুলো আছে, এখানে বলা আছে ফাস্ট মুভমেন্ট, হাই এফিসিয়েন্সি, কমপ্লিট অ্যাকুরেট কন্ট্রোল, হ্যাঁ, মুভিং হেভি পার্টসের জন্য খুব এটা খুব ভালো, মানে হেভি লোড দিতে পারে আর কি। হ্যাঁ, সেফ লুব্রিকেটিং এবং নন কোরোসিভ, তাই না? এই যে এখানে তোমার আছে দেখবা যে সেফ লুব্রিকেটিং এন্ড নন কোরোসিভ, এটা ইম্পর্টেন্ট। যে হাইড্রোলিক ডাইভসে যেটা হয় যে আসলে অয়েল ইউজ করা হয় তো পাওয়ার এলিমেন্ট হিসাবে, যার জন্য অয়েলটা নিজে নিজেই লুব্রিকেটিং এলিমেন্ট হিসেবে কাজ করে। দেন নন কোরোসিভ, মানে এনভায়রনমেন্টে মানে অয়েলটা যেটা ইউজ করা সেটা নন কোরোসিভ। সো এটা একটা ইম্পর্টেন্ট।
আরেকটা হলো ক্যান মিট সাডেন ডিমান্ডস পাওয়ার। এটা পাওয়ারটা অলরেডি হাইড্রোলিক পাওয়ার তো হিউজ পরিমাণ পাওয়ার ধরেই রাখে, শুধুমাত্র যখন যতটুকু দরকার সেটা কন্ট্রোল বাল্বকে কন্ট্রোল করে ইউ ক্যান রিলিজ এন্ড এক্সপান্ড। সো এটা কোনো সমস্যা না, এবং প্রেফার টু বি ইউজড ইন এক্সপ্লোসিভ এনভায়রনমেন্ট, কারণ ওখানে ইলেকট্রিক পাওয়ার ইউজ করা যায় না। দেন হাইড্রোলিক পাওয়ারের সুবিধা হলো যে এটা কোনো ছোট বিষয় না, এখানে পাম্প, হাইড্রোলিক লাইন, কম্প্রেস সবকিছু মিলে একটা বড় সেট আপ। সো এটা অকুপাই লার্জ স্পেস এরিয়া। তারপরে দ্যার ইজ এ লিক অফ অয়েল লিক, জানো এগুলো। আরেকটা সব মেইন হতে হলো যে যেরকম নয়েজি একটা হাইড্রোলিক টাইপস, নয়েজি ফর রোবোটিক্স অলসো, এটাতে প্রায় 70 ডেসিবেলের উপরে নয়েজ হয়, যেটা একটা 70 ডেসিবেলটা হলো অনেকটা একটা ট্রাফিকের, একটা হাই ট্রাফিক জোনে যে সাউন্ডটা হয় মোটামুটি কাছাকাছি লেভেলের একটা নয়েজ, একটা ট্রাফিকের আশেপাশে যে সাউন্ডটা হয়। সো এই লেভেলের ইয়ে হবে। আরেকটা হলো যে কিছুক্ষণ চলার পরে যেটা হয়, চেঞ্জ ইন টেম্পারেচার আফটার দ্য viscosity of the hydraulic fluid। এটা একটা ভালো একটা ডিসঅ্যাডভান্টেজ যে তুমি যখনই কিছুক্ষণ এই হাইড্রোলিক টাইপস ইউজ করবা, কিছু ফ্রিকশনের কারণে টেম্পারেচার বেড়ে যায়, টেম্পারেচার বেড়ানোর কারণে ভিসকোসিটি কমে যায়, ভিসকোসিটি কমে যাওয়ার ফলে তার ফ্লোবিলিটি বেড়ে যায়, ফলে যেটা হয় তুমি ওই যে প্রেসারটা কন্ট্রোল করতে গিয়ে একটু ঝামেলা হয়, মানে যতটুকু প্রেসার হবে দেখা গেল তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে, কোনো কারণে ফ্লুইডটা ফ্লোবিলিটি বেড়ে গেছে। এই সমস্ত বিষয়গুলা একটার সাথে আরেকটা জড়িত হয়ে যায়। এবং ছোট ছোট রোবটের ক্ষেত্রে ইট ইজ নট কমপ্লিটলি ইকোনমিক্যাল, একদম টোটালি নিষেধ। ছোট ছোট রোবটের ক্ষেত্রে হাইড্রোলিক রোবট ইউজ করা যাবে না। হ্যাঁ, so অ্যাপ্লিকেশন কোথায় কোথায় আছে? স্প্রে, পেইন্টিং, ওয়েল্ডিং, আমি যেটাই বললাম যে বড় বড় কাজের জন্য দেখবা। হ্যাঁ, হেভি লোড নিতে পারে, তো ওই যে ফোর্জিং কাজ, ডাই কাস্টিং অপারেশন, সেই সমস্ত ক্ষেত্রে এই হাইড্রোলিক ড্রাইভস গুলো হয়। তবে মনে রাখবা যে এখানে এসেনশিয়াল কম্পোনেন্ট গুলো কি কি। একটা হলো যে একটা রিজার্ভার লাগবে ওই লিকুইডটার, তারপরে একটা পাম্প লাগবে তো মুভ দা ফ্লুইড, কিছু বাল্ব লাগবে টু কন্ট্রোল দা ফ্লো, এবং অ্যাকচুয়েটর টু ক্যারি দ্য অফ দ্য ফ্লুইড অন সাম লোড। এই হলো মূল এলিমেন্ট গুলা। দেন ফ্লুইড পাওয়ার প্রপার্টিস, ওই দুটো ইম্পর্টেন্ট। অর্থাৎ সব ফ্লুইডকেই তুমি ইচ্ছা করলে এই হাইড্রোলিক টাইপের মধ্যে ইউজ করতে, হাইড্রোলিক মানে হ্যাঁ মানে ওই টাইপের মধ্যে ইউজ করতে পারবো না। একটা হলো ভিসকোসিটি, আর একটা হলো বাল্ক মডুলাস। আচ্ছা, যাই হোক, এখানে যেটা বলতে চাচ্ছি যে একটা হাইড্রোলিক টাইপের কি জিনিস থাকবে, প্রথম হলো এগ্রিগেশন। তারপর হলো এগ্রিগেশন মধ্যে কি কি আছে দেখো, পাম্প, মোটর, ফ্লুইড, রিজার্ভার, প্রেসার, বাল্ব, ফিল্টার, পাইপিং ইত্যাদি ইত্যাদি। এবার কন্ট্রোল এলিমেন্টস যদি যাও তাহলে এখানে দেখবে বিভিন্ন ধরনের বাল্ব, পাইপিং, প্রেসার ফ্লো কন্ট্রোল ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো এখানে আছে। হ্যাঁ, কন্ট্রোল এলিমেন্ট। এরপরে এখান থেকে পরে ফাইনালি যে অ্যাকচুয়েটর যেটা আছে, অ্যাকচুয়েটরের মধ্যে আমরা যে কোনো অ্যাকচুয়েটর ইউজ করবো, তো যেগুলো আবার 3 ধরনের আছে, লিনিয়ার, রোটেটিং, সুইঙ্গিং। হ্যাঁ, এগুলো আমাদের অত ডিটেলস করার দরকার নেই, জাস্ট আমি একটু সংক্ষেপে দেখাই দিলাম। তুমি যদি হাইড্রোলিক টাইপসটাকে অতি সংক্ষেপে একটু দেখতে চাও তাহলে এই ধরনের একটা চেহারা হবে। যে আসলে তোমরা খেয়াল করে দেখো যে মনে হচ্ছে যে এই জিনিসটা যেটা সেটা হলো এই জিনিসটা হলো অ্যাকচুয়ালি একটা রোবটের, মনে করো লিনিয়ার অ্যাকচুয়েটর একটা রোবট ইউজ করছো। বাদ বাকি যে পুরো সিস্টেমটা আছে, যে এখান থেকে এইটুকু, এটা তুমি যে কোনো হাইড্রোলিক ড্রাইভের মধ্যে ছোট হোক বড় হোক
লাগবে যদি তুমি হাইড্রোলিক টাইপ ইউজ করতে চাও, নট অনলি রোবট, কোন একটা পাওয়ার সিস্টেম মনে করো ইন্ডাস্ট্রি, বেসিক জিনিস এটা লাগবে, মানে একটা রিজার্ভার, হ্যাঁ একটা রিজার্ভার, একটা রিজার্ভার থেকে মনে করো ফ্লুইডটা ফিল্টারে যাবে, ফিল্টার থেকে যাবে হলো পাম্পে, পাম্পের থেকে কন্ট্রোলিং ভালভের মাধ্যমে এটা ওইখানে গিয়ে প্রেসারাইজ ফ্লুইডটা এখানে পড়লো, এই পিস্টনটাকে ধাক্কা দিল, ধাক্কা দেওয়ার ফলে আবার এই আগের স্ট্রোকে জমাকৃত ফ্লুইডটা এই লাইন দিয়ে আসলো, এসে এখানে আবার এটা ব্যাক করলো। সো আবার যখন তুমি এইভাবে কন্টিনিউয়াস তোমার এরকম একটা ফ্লো থাকতে পারে। আবার উল্টাটাও আছে যে এদিকে যদি প্রেসার হয় এদিকে দিলে, বাই ডিরেকশনাল যদি হয় এদিকে দিলে, আবার এদিকে গেলো, আবার এদিকে চলে আসলো, এই জন্য দেখো ডাবল ডাবল ডিরেকশন দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আর কি। তো এটা যে কোনো হাইড্রোলিক ডাইভের জন্য, শুধু রোবটের জন্য না, এটা সবার জন্যই একই। Patrumu o balgay köpeğine yem mi edeceğim sanırsın? Gerekirse kendimi atarım önüne. Amim. Adımı yedirtmem ona. কার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, এবার স্যার রিজার্ভারের কাজটা কি ছিল স্যার, আরেকবার যদি একটু বলতেন স্যার। হাইড্রোলিক আচ্ছা, রিজার্ভারের কাজ হলো যে ফ্লুইডটা তুমি ইউজ করবা ফর পাওয়ার এলিমেন্ট আর কি, পাওয়ার ফ্লুইড হিসাবে, সেটা এখানে স্টোর থাকবে। হ্যাঁ, স্টোর থাকবে, সেখান থেকে তোমার ফিল্টারের মাধ্যমে, পাম্পের মাধ্যমে, প্রেসারাইজ হয়ে কন্ট্রোলের মাধ্যমে অ্যাকচুয়েটরে যাবে, আবার অ্যাকচুয়েটর কাজ করার পরে আবার এটা ফিডব্যাক হয়ে আবার রিজার্ভারে চলে আসবে, এই আর কি। এখন অন দা ওয়েতে বিভিন্ন পাইপিং এর মধ্যে লিকেজ টিকেজ হয়ে শর্টও পড়তে পারে, সেক্ষেত্রে শর্টটা ফিল আসবে রিজার্ভার থেকে আর কি। রিজার্ভার ইজ আ স্টোরেজ অফ দা ফ্লুইড পাওয়ার এলিমেন্ট, অর্থাৎ যে ফ্লুইডটা ইউজ করবে সেটা স্টোরেজ আর কি, জাস্ট। ঠিক আছে? জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। এবার হাইড্রোলিক ফ্লুইডের মানে তুমি একটা যে কোনো হাইড্রোলিক ফ্লুইডকে তুমি সিলেক্ট করতে পারবে না। মনে করো যে কোনো একটা ফ্লুইডকে নিয়ে করলাম, ঠিক আছে এটা হলো হাইড্রোলিক পাওয়ারের জন্য ইউজ করবো, পারবো না। কিছু কিছু ক্যারেক্টার, স্পেসিফিক ক্যারেক্টার লাগবে, যেটা থাকলে পরে আমি হাইড্রোলিক পাওয়ারের মধ্যে এই ফ্লুইডটাকে ইউজ করতে পারবো। একটা হলো গুড লুব্রিকেটিং ক্যারেক্টারিস্টিক থাকতে হবে, ভিসকোসিটিটা যেন যে ফ্লুইডের ভিসকোসিটি টেম্পারেচারের সাথে তেমন চেঞ্জ হয় না এবং প্রেসারের সাথে তেমন চেঞ্জ হয় না, সেই ফ্লুইডটা সিলেক্ট নিতে হবে। কারণ অনেকক্ষণ চলার পরে অটোমেটিক ভাবে ওই অয়েলের টেম্পারেচার দেখা গেল 5-7 ডিগ্রি 10 ডিগ্রি ভেরি করবে, প্রথম থেকে শুরু করে সারাদিন পর্যন্ত যেভাবে কাজ করবে। সো সেখানে একটা ঝামেলা আছে। সো এটা এমন ফ্লুইড নিতে হবে। গুড হিট কন্ডাক্টিভিটি, এটা ইম্পর্টেন্ট, যে তাপ ফ্রিকশনের মধ্যে উৎপন্ন হবে ঠিকই, এটা যেন তাড়াতাড়ি রিলিজ করে দিতে পারে টু দ্য এনভায়রনমেন্ট, সেই অ্যাবিলিটি থাকতে হবে, না হলে কিন্তু টেম্পারেচার বাড়তে বাড়তে একসময় ভিসকোসিটির মধ্যে কিছু ইমপ্যাক্ট ফেলাবে। লো হিট এক্সপানশন কোএফিসিয়েন্ট, লো কোএফিসিয়েন্ট অফ এক্সপানশন যেটা আর কি, হ্যাঁ এটা কম হইতে হবে। কারণটা কি, এটা যদি বেশি হয়ে যায়, দেখা গেল টেম্পারেচার বাড়ার সাথে সাথে ভলিউম বেড়ে গেছে, ভলিউম বাড়ার সাথে সাথে তোমার পাইপের মধ্যে প্রেসার বেড়ে যাবে, পাম্পের কাজের পরিমাণও বেড়ে যাবে, সো আননেসেসারি একটা প্রেসার রাইজ হয়ে যাবে, সো এটা আমরা চাই না। লার্জ ইলাস্টিক মডুলাস, যাতে করে ওই যে পাম্প প্রেসারাইজ দেওয়ার সময় তার দৈর্ঘ্যের মানে লেন্থের যে পরিবর্তনটা বেশি না হয়, সো লার্জ ইলাস্টিক মডুলাস এটা থাকতে হবে। ইকোনমিক হলো লো প্রাইস, এটা আমরা জানি। স্লো এজিং এন্ড থার্মাল এন্ড কেমিক্যাল স্টেবিলিটি, অর্থাৎ লং লাইফ সাইকেল। তার মানে হলো যে তোমরা জানো যে আমি মোবিলের কথাই বলি, মোবিল কিন্তু ইঞ্জিনের মধ্যে কয়েকদিন পর চেঞ্জ করতে হয়, কারণ কি ইঞ্জিনের হিটে এটার যে প্রপার্টিটা মোবিলের যে প্রপার্টি লুব্রিকেশন নষ্ট হয়ে যায়। এইখানে আমি সেটাই বলতেছি যে একটা ফ্লুইডকে যখন হাইড্রোলিক ডাইভের মধ্যে ইউজ করা যায়, অনেকদিন এরকম কম্প্রেশন হইতে পাম্পে কম্প্রেসর হলো, আবার রিলিজ হলো, কম্প্রেস হলো, এই দিল, একটা সাইকেল চলতে চলতে একসময় তার এই প্রপার্টি গুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এইজিং হয়ে যায়, বয়সও ধরে ফেলে এইজিং। সো এইজিংটা যাতে স্লো হয়, তাতে তুমি অনেকদিন ধরে ফ্লুইডটা ইউজ করতে পারবা। দেন
থার্মাল অ্যান্ড কেমিক্যাল স্টেবিলিটি, এটা ওই ফ্লুইডটা অবশ্যই থার্মালি স্টেবল হইতে হবে, দেখা গেল হিট বাড়ার সাথে সাথে আর একটা রিয়েকশন হইয়া এটা নানান কিছু হয়ে গেল, এটা যেন না হয়। এবং কেমিক্যালের স্টেবিলিটি, কেমিক্যালি যেন নন রিয়েক্টিভ হয় টু দা আদার এলিমেন্ট। মনে করো পাইপের এলিমেন্ট আছে, বাল্বের এলিমেন্ট, বাল্বের যে ম্যাটেরিয়াল আছে, পাইপের যে ম্যাটেরিয়াল আছে, পাম্পের যে ম্যাটেরিয়াল আছে যেটা দিয়ে বানাইছে আর কি, সেটার সাথে তোমার ওয়ার্কিং ফ্লুইড যেটা ইউজ করতে সেটা যেন নন রিয়েক্টিভ হয়, অর্থাৎ কেমিক্যালি স্টেবল হয়। এই হলো হাইড্রোলিক। দেন হলো নিউমেটিক। নিউমেটিক হলো যে তোমরা বুঝতে পারতেছো যে এখানে হাইড্রোলিকের বদলি, অর্থাৎ হাইড্রোলিকের বদলি কি থাকবে, এয়ার থাকবে। হ্যাঁ, তো এয়ার যদি থাকে তাহলে সেখানে মূলত পাম্পের বদলে আমরা কম্প্রেসর বলবো, একটা কম্প্রেসর থাকবে। কম্প্রেস এয়ারটাকে তুমি ট্রান্সফার করার জন্য কিছু পাইপিং থাকবে এবং এখানেও কিছু কন্ট্রোল বাল্ব থাকবে। হ্যাঁ, সো এই হলো আমাদের মূল কাজ। এখন এখানে দেখো যেটা সাধারণত ছোট ছোট রোবটের ক্ষেত্রে সিলেক্ট করা হয়। তারপরে কম্প্রেস এয়ার ক্যান বি স্টোরড এন্ড কনভেড ইজিলি। হ্যাঁ, খুব সহজে এটা স্টোর করা যায়। এবং আমি ওই যে 2 নম্বর পয়েন্টে বলি যে 2 নম্বর পয়েন্টে যে এখানে যে বলছি যে 2 নম্বর পয়েন্টে কম্প্রেস এয়ার ক্যান বি স্টোরড এন্ড কনভেড ইজিলি। আমি ওই যে মনে করো রোবোকন কম্পিটিশন গুলো হয় বিভিন্ন সময় প্রতি বছরই, এখানে নিউমেটিক রোবট ইউজ করে। এখন নিউমেটিক রোবটের জন্য ওই কম্প্রেস এয়ার গুলা তারা করে কি বিভিন্ন স্টোরেজ, ইভেন 2.5 লিটারের কোকের বোতল আছে যে আমি দেখেছি, 2.5 লিটারের কোকের বোতল গুলা ভালো করে কস্টেপ দিয়ে পেঁচাই বডি গুলাতে যাতে প্রেসারটা সহ্য করতে পারে, ও সেখানে কম্প্রেসারকে স্টোর করে তারপরে তারা রোবটের মধ্যে ইউজ করছে। মনে করো 15-20টা কোকের বোতল ইয়ার গায়ে লাগানো আছে, ওইখান থেকে কম্প্রেসার নিয়ে মনে করো ওই যে গ্রিপারে কন্ট্রোল করে আর কি। সো এই জন্য বললাম যে কম্প্রেসার ক্যান বি স্টোরড এন্ড কনভেড। সো এটা একটা ভালো একটা ঘটনা। দেন কম্প্রেস এয়ার ইজ ক্লিন, এক্সপ্লোশন প্রোব, ইন্টারসেপ্ট, এগুলো জানো, বাতাসের গুণাগুণ আর কি। এবং কুইক অ্যাকশন, ভেরি ফাস্ট এবং রেসপন্স, এটা আমি দেখেছি একদম ভেরি ফাস্ট। সো এই জিনিসগুলো হলো আমাদের নিউমেটিক টাইপসের মোটামুটি গুণাগুণ আর কি। দেন তুমি যদি নিউমেটিক টাইপের ডিসঅ্যাডভান্টেজে যাও, সেখানে কিছু ব্যাপার আছে যে লেস ডিগ্রিজ অফ ফ্রিডম ডিজাইন, অর্থাৎ খুব স্ট্রেট ফরওয়ার্ড সে কাজ করবে, লিনিয়ার মোশনে খুব ভালো কাজ করবে। এবং সাধারণত কঠিন কাজের জন্য নিউমেটিক আমরা সাপোর্ট করি না। একদম সিম্পল কাজ যেগুলো মনে করো পিক প্লেস, ধরা ছাড়া, আনা নেওয়া, এই ধরনের জাস্ট কেরিং, ভেরি লিমিটেড কাজগুলা নিউমেটিক টাইপ দিয়ে খুব কাজ, অর্থাৎ একদম এক্স্যাক্টলি লিনিয়ার মোশন গুলো ক্রিয়েট করতে খুব সুবিধা হয় আর কি। সেজন্য এটা সাধারণত সাজেস্ট করা হয় এই ধরনের কাজের জন্য। আর যেহেতু এয়ারটা কম্প্রেসেবল, এয়ারটা কিন্তু তুমি কম্প্রেস করলা, দেখা গেলে একটু টেম্পারেচার একটু কিছু চেঞ্জ হলো, আবার সেই প্রেসার ড্রপ হয়ে গেল। এই জন্য প্রেসাইজলি কন্ট্রোল করা খুব কঠিন ওই প্রেসার দিয়া স্পিডকে। তো এবং সেই জন্য হয় কি যে পজিশনিং এরর আসতে পারে আর কি। তো সো এই সমস্ত এরর গুলো এখানে আসতে পারে। এবং এই ধরনের নিউমেটিক ডাইভস গুলা আমি বললাম যে নট সুইটেবল ফর হেভি ডিউটি। কারণ কি হেভি ডিউটির জন্য হাইড্রোলিকটা খুব ভালো, হাইড্রোলিকে অনেক সেলফ প্রোটেক্টিং এবিলিটি আছে, সেই জন্য হেভি লোড নিতে পারে। কিন্তু এই নিউমেটিক ডাইভস খুব ভার্সেটাইল, তো এই যে কোনো ধরনের প্রেসার কম্প্রেসিবিলিটি এয়ারের কারণে যে কোনো সময় ড্রপ খেয়ে গেলে প্রেসারটা এত বড় লোড নিয়ে এসে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। এই জন্য হাই প্রেসারের হাই লোডের জন্য সাধারণত সাজেস্ট করা হয় না। আর বাতাসের 2-একটা প্রপার্টির কারণে নিউমেটিক ডাইভটা একটু কঠিন হয়ে দাঁড়ায়, যেমন ময়েশ্চার, বাতাসের মধ্যে ময়েশ্চার থাকলে এটা নিয়ে আলাদা একটা ডিলিংস করা লাগে, কম্প্রেসারে ঢোকার আগে আলাদা একটা পিউরিফিকেশন মেথড লাগে, সেটা একটু কস্টলি। এবং বাতাসের এয়ারের মধ্যে অক্সিজেন আছে, এই অক্সিজেনটা ওই যদি কোনো পাইপিং, কোনো বাল্ব, কোনো একটা কম্পোনেন্টের মধ্যে ফেরাস ম্যাটেরিয়াল পায়, সেখানে অক্সিজেনের সাথে রিঅ্যাক্টিভ হয়ে একটা ঝামেলা মাঝে মাঝে করে আর কি। সো এই হলো এটা নিউমেটিক টাইপসের অসুবিধা। ঠিক আছে, এই স্লাইডটাই লাস্ট স্লাইড, এরপরে আর পড়াবো না। তো আমি এই স্লাইডটা পরে আজকে ক্লাসটা শেষ করব। তো এখানে আমি একটু অতি সংক্ষেপে বলি। দেখো, বাতাস কিন্তু আর স্টোরেজ নাই। হ্যাঁ, দেখাইতেছি। মনে করো বাতাসের কোনো এখানে বাতাস তো মুক্ত, এখান থেকে একটা ইনটেক ফিল্টারের মাধ্যমে কম্প্রেসারে যাচ্ছে। কম্প্রেসারে যাওয়ার পরে
কম্প্রেসরে চলার পরে যেহেতু কম্প্রেস হয়েছে, তোমরা জানো যে সাইকেলের পাম্প দিয়ে দেখো যে পরে পাম্পারে ধরলে কেমন লাগে, নিশ্চয়ই দেখেছো, গরম লাগে না? তো সেরকম সিমিলারলি এইটা গরম হয়ে যায়, গরম হয়ে গেলে বাতাসটাকে আবার কি করতে হবে, কুলারে কুল করতে হবে একটু। দেন কুলারে যখন কুল করবা, ওই যে ময়েশ্চারের মধ্যে কিছু ধরো বাতাসের মধ্যে যে কিছু ময়েশ্চার ছিল, সেটা কিছু কনডেনসেশন মেথডে সেপারেটর হওয়ার স্কোপ থাকে। তো সেপারেটরের মাধ্যমে ওই ময়েশ্চার গুলা, কিছু ডাস্ট পার্টিকেল গুলা দূর হয়ে গেল। দেন রিসিভারে প্রেসারাইজড এয়ারটা এখানে থাকবে, কম্প্রেসড এয়ারটা এখানে থাকবে। এখন নিচে একটু খেয়াল করো, হয় কি এখান থেকে দিতেই থাকে তার একটা প্রেসার সহ্য করার ক্ষমতা থাকে। সেজন্য এখানে একটা প্রেসার রিলিজ ভালভ থাকে। তো ওই প্রেসার যদি বাইরে চলে যায়, তাহলে এখান থেকে কিছু বাতাস বেড়ে যায় অটোমেটিক করে, এবং বেশি চলে গেলে এখান থেকে একটা কন্ট্রোল সিগন্যালও যায় যে আমার প্রেসার লিমিট রিচ করে গেছে, তুমি বন্ধ হও, নইলে আমি ফেটে যাব। বুঝতে পারছো? আরেকবার একটু বলেন স্যার। আমি আবার বলি, এই রিসিভারে তো কম্প্রেসারটা থাকে। এখন এটা কিন্তু চলতে থাকে, যখনই তুমি একটা প্রসেস শুরু করলে এটা চলতেই আছে, চলতে যখন ডেলিভারিটা না থাকবে, এই লাইনটা যদি, রোবটটা যদি চলমান না থাকে, প্রথমে এটা পুরো ভরতে থাকে, ভরতে যখন ভরে গেল, তখন এখানে একটা প্রেসার রাইজ করে। প্রেসারটা এই রিসিভারের প্রেসার একটা লিমিট আছে, সাম মনে করো মেগাপ্যাসকেল বা কোন একটা প্রেসার। এই প্রেসারাইজ ফুলি আস্তে আস্তে যখন রিচ করে গেল, তখন এখান থেকে একটা সিগন্যাল যায় কম্প্রেসরে স্টপ হওয়ার জন্য, তুমি আপাতত একটু হোল্ড করো। হ্যাঁ, বুঝতে পারছো তো? এখান থেকে একটা সিগন্যাল যায়, মোটর কন্ট্রোল সিগন্যাল। হ্যাঁ, বুঝতে পারছো? এই কম্প্রেসারটা কম্প্রেসারটা চলে কি দিয়া? একটা মোটর দিয়ে তো নাকি? তো ওইটাকে বন্ধ করে একটা সিগন্যাল দেয়। এখন তারপরও এখানে একটা সেফটি বাল্ব আছে, এবং এখানে একটা বাল্বের মতন আছে, যেটার মধ্যে দিয়ে মাঝে মাঝে খুলে দেওয়া হয়, কারণ এখানেও কিছু বাতাস থেকে কিছু কনডেনসেশন জমা হয়। তো সিমিলারলি এটা শেষ হয়ে গেল। এইবার বাতাসটা কিন্তু যখনই এখান থেকে কোনো সিগন্যাল যাবে যে বাতাস কম্প্রেসার ঢুকতে হবে, ওই বাল্বটা যখন খুলে যাবে, তখন এখান থেকে বাতাসটা যাবে, যাওয়ার আগে আবার একটা সেকেন্ডারি এয়ার পিউরিফিকেশন হবে, হয়ে যাতে আর কোনো ময়েশ্চার টয়েশ্চার না থাকে, কারণ ময়েশ্চার থাকলে ওই এখানে গিয়ে একচোটে গিয়ে ঝামেলা করবে। সো আমরা পিওর বাতাসটা এখানে দেই। আর এইখানে কিছু সিগন্যাল আছে, তোমরা অনেকে হয়তো বিভিন্ন জায়গায় কোর্স করছো কিনা জানি, নিউমেটিক সার্কিটের। এখানে কিছু বাই ডিরেকশনাল, ইউনিডিরেকশনাল, জেনারেলি ওপেন ক্লোজ, এই ধরনের কিছু, যেমন এটা স্প্রিং লোডেড, এই কিছু ব্যাপার আছে, সিগন্যাল গুলো মানে আছে, মানেগুলা আমি পড়াবো না, এটা ফটোতে আছে অবশ্য। তো এখন এই জিনিসটা, এটা একটা কন্ট্রোল বাল্ব, এই বাল্বটা যখন ওপেন হলো, তখন বাতাস ঢুকে গেল। ঠিক আছে, বাতাসটা ঢুকে গেল, বাস বাতাসটা ঢুকে এটাকে প্রেস করে দিল, বাস এখানে যদি কোনো একটা কাজ হওয়ার কথা ছিল, এটা হয়ে গেল। অথবা বাতাসটা মনে করে এদিকে ঢুকতে পারে, ঢুকে এদিকে কাজ করলো। সো এইভাবে অ্যাকচুয়েটরের মধ্যে কম্প্রেসারটা আসবে, এবং কম্প্রেসার গুলা আবার বেরিয়ে যাবে, কোনো সমস্যা নাই, এখানে কোনো ফিডব্যাক নাই আর কি। হ্যাঁ, শুধু এয়ার তো ফ্রি আছে, এয়ারটা ফ্রি আছে, অতএব আমরা নিয়ে শুধু প্রসেস করে এটা দিয়ে কাজ করবো। এই হলো প্রসেসটা। এটাকে বুঝতে পারছো সার্কিটটা? জি স্যার। কটা বাজে? স্যার টাইম শেষ স্যার। 11:53 তাহলে ঠিক আছে, নিউমেটিক ড্রাইভ সিস্টেম দিয়ে আজকে ক্লাসটা শেষ করলাম। কালকে কখন দিবা আমাকে?